বাস্তবায়নের দাবিতে এবং তিস্তা নদীর পানির ন্যায্য হিসার দাবিতে রংপুরের 5টি জেলায় 48 ঘন্টা যে লাগাতার কর্মসূচি হয়েছিল, সেই কর্মসূচিতে আপনাদের আন্তরিকতা, একাগ্রতা এবং সর্বোপরি এই আন্দোলনের সংবাদ পরিবেশন করে যে জনমত সৃষ্টির সহায়ক ভূমিকা পালন করেছেন, এই জন্য পুনরায় আপনাদেরকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনারা সবাই জানেন যে তিস্তা নদী আমাদের জীবন রেখা। তিস্তা আমাদের মায়ের মতো ছিল। এই তিস্তা নদী ঘিরে এই এলাকা একটি সমৃদ্ধ অঞ্চল হিসাবে এক সময় ছিল। পানির বৈষম্যের কারণে সেই তিস্তা নদী এখন শুকিয়ে মরুভূমিতে পরিণত হয়েছে। দীর্ঘদিন বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক দল তিস্তার এই দৈন্য দশার থেকে একটি পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়নের যে দাবি করা হচ্ছে, কিন্তু বিগত ফ্যাসিবাদী সরকার 16টি বছর রাষ্ট্র ক্ষমতায় থাকার পরেও এটার প্রতি কোনো গুরুত্ব দেননি। পরবর্তীতে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার এর কাছেও আমরা বারবার দাবি উত্থাপিত করছি, কিন্তু সেখানেও আমার মনে হয় না যে সরকার খুব বেশি গুরুত্ব দিচ্ছে। এই যে হারিয়ে যাওয়া মানুষগুলো তিস্তা পরে কে কোথায় চলে গেছে, কারো সন্ধান আমরা জানি না। দিন দিন রংপুরের মানুষ ভূমিহীন ভিক্ষুকে পরিণত হচ্ছে। এর প্রতি সরকারের কোনো দৃষ্টি রয়েছে বলে আমার মনে হয় না। এই তিস্তা পরের আর্তনাদ, তিস্তা পরের বেদনা, তিস্তা পরের বৈষম্য শুধু তিস্তা পরের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, রংপুরের উন্নয়নের ক্ষেত্রেও আমরা বৈষম্য শিকার হয়েছি। নিশ্চয়ই আপনারা জানেন, গত বাজেটে আমাদের রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র 1 লক্ষ টাকা। রংপুর সিটি কর্পোরেশনের কোনো বরাদ্দই দেওয়া হয়নি। এগুলো থেকে প্রমাণিত হয় যে আমরা রংপুর কত বৈষম্য শিকার হয়েছি। অথচ রংপুর হচ্ছে শস্য ভাণ্ডার। বাংলাদেশের খাদ্যের বেশিরভাগ এই রংপুর বিভাগ থেকে আমরা সরবরাহ করে থাকি। তো তিস্তা নদী নিয়েও বৈষম্য হচ্ছে। আপনারা জানেন যে ইতিমধ্যে সরকার বন্দরের উন্নয়নের জন্য, সক্ষমতা বৃদ্ধির জন্য 13,000 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। অথচ তিস্তা মহাপরিকল্পনার বাজেটে বা আগামী দিনে কতটুকু দিবে কি দেবে না সে ব্যাপারে কোনো পরিষ্কার ধারণা দিচ্ছে না। ইতিমধ্যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা চীন সফর করেছেন। চীনের রাষ্ট্রদূতের সঙ্গে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা একাধিকবার বৈঠক করেছেন। সে বৈঠকের ফলাফল কি সেটাও জাতির সামনে পরিষ্কার করা হচ্ছে না। চীন থেকে ফিরে এসে আমরা আশা করেছিলাম যে তিস্তা মহাপরিকল্পনার ব্যাপারে সরকার একটা স্পষ্ট ধারণা আমাদেরকে দিবে, সেটাও আমরা এখনো পাচ্ছি না। পাশাপাশি কিছু পরিবেশবাদী এনজিও তারা আবার বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে তিস্তা মহাপরিকল্পনার ব্যাপারে বিরোধিতা করছে। এটা আমার মনে হয় যে দেশীয় এবং আন্তর্জাতিক একটা ষড়যন্ত্রের অংশ। তিস্তা এলাকার যেনারা পরিকল্পনা করেছিলেন, এস্টিমেট নকশা করেছিলেন, পাওয়া যায় না। তারা 5 জেলা সফর করেছেন। ইতিমধ্যে গণশুনানি হয়েছে জেলা প্রশাসকের কার্যালয়। সেখানে পরিষ্কার সমস্ত পেশাজীবী মানুষ, সর্বস্তরের মানুষ তাদের কাছে দাবি করেছে যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। কিন্তু পরিবেশের অজুহাত দিয়ে এই সমস্ত ছোট ছোট কিছু গোষ্ঠী এটার বিরোধিতা করছে। তাদের কাছে আমার প্রশ্ন, যখন লোকালয় নিচ্ছিন্ন হয়ে গেল, বন উজাড় হয়ে গেল, বাড়ি ভিটা ধ্বংস হয়ে গেল, তখন তিস্তা নদী যখন শুধু বালুচরে পরিণত হলো, তখন পরিবেশটা কোথায় ছিল সেই ব্যাপারে তারা কোনো ভূমিকা রাখে না। আমাদের অঞ্চলের মানুষ যাতে প্রান্তিক পর্যায়ে থাকে সেই ব্যবস্থাটা তারা করতে চায়। তা আমি মনে করি যে দাবি আমাদের আরো সোচ্চার হতে হবে, আরো সংগঠিত করতে হবে। নাহলে রংপুরের প্রতি যে অবহেলা, বঞ্চনা, এটা থেকেই যাচ্ছে আমার ধারণা আর কি। যেখানে 48 ঘন্টা চরের মধ্যে লক্ষ লক্ষ মানুষ, সব পথের সব মতের মানুষ এখানে জড়িত হয়েছে। স্কুল, কলেজ, মাদ্রাসা,
সব ধর্মের মানুষ এখানে যুক্ত হয়েছিল, শিল্পীরা যুক্ত হয়েছে, আপনারা সাংবাদিকরা যুক্ত হয়েছেন, সমস্ত পেশাজীবী যুক্ত হয়েছেন। এটা কোনো দলের কোনো ব্যক্তির আন্দোলন ছিল না, তারপরও সরকার এখানে গুরুত্ব দিচ্ছে না। এ কারণে আমরা আগামীকাল এই রংপুর শহরে একটি বিশাল গণপদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছি। এটি আমাদের ঐতিহাসিক শাপলা চত্বর থেকে শুরু হবে এবং এটি জেলা স্কুলের মাঠে গিয়ে আমরা শেষ করব। আমরা আবার দাবি জানাতে চাই, আমরা সে সময় ঘোষণা করেছি যে সরকার যদি গড়িমসি করে তাহলে আমরা পর্যায়ক্রমে লাগাতার আস্তে আস্তে কর্মসূচি দিতেই থাকব। সে কারণে আগামীকালের এই গণপদযাত্রায় আমরা আশা করি তিস্তা নদী রক্ষা আন্দোলনে যারা সম্পৃক্ত হয়েছে, সদস্য হয়েছে, তাদের একটা বিশাল অংশ এখানে অংশগ্রহণ করবে। আমরা সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছি, তারাও এখানে অংশগ্রহণ করবে। আগামীকালের এই গণপদযাত্রার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ভাই। আমি আশা করি আমার প্রিয় সাংবাদিক ভাইরা কালকের পদযাত্রার এই খবরটি আপনারা গণমাধ্যমে প্রচার করবেন জনমত সৃষ্টি করার জন্য, এবং সর্বোপরি আমরা আশা করি যে সরকার অন্যান্য বিষয়গুলোকে যত গুরুত্ব দিচ্ছে আমাদের এই তিস্তা মহাপরিকল্পনার ব্যাপারে কোনো গুরুত্ব দিচ্ছে না। আর আজকে এই সংবাদ সম্মেলনে আমার সঙ্গে উপস্থিত আছেন রংপুর মহানগরের আহ্বায়ক শামসুজ্জামান শামু, উপস্থিত রয়েছেন আমাদের রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সারফুল ইসলাম, সদস্য সচিব আনিসুল ইসলাম লাকু, আমাদের এমদাদুল ভরসা, সাংবাদিক নেতা সালেক ভাই সহ। আমি আশা রাখি আগামীকালের বিকাল ৩টায় আমরা যাত্রা শুরু করব এবং শেষে আমরা জেলা স্কুলের কর্মসূচি সমাপ্ত করব। ধন্যবাদ সবাইকে। এটা তো আমরা তিস্তা নদী রক্ষা আন্দোলনের দাবারই করব, সুতরাং অন্য যে রংপুরের বৈষম্যের দাবিগুলো রয়েছে সেগুলো ভিন্ন জিনিস। আমাদের তো দাবি পরিষ্কার, তিস্তা মহাপরিকল্পনার মাধ্যমে তিস্তার খনন কাজ শেষ করতে হবে, তিস্তার পার বাঁধতে হবে, তিস্তার পানি সংরক্ষণ করে রাখতে হবে। এগুলো তো আমাদের দীর্ঘদিনের দাবি, সেই দাবিগুলো নিয়ে আমরা পদযাত্রা করব। আপনাদের লোক সংখ্যা কালকে কতগুলো হবে? আমরা তো আশা করি যে আমাদের তিস্তা নদী রক্ষা আন্দোলনের 50,000 সাধারণ মিলে লক্ষাধিক লোক তো হবে। তিস্তা সমস্যা, তিস্তা পরিকল্পনা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছে। আপনার দৃষ্টিতে, আপনি অনেক দিন ধরে আন্দোলন করছেন, আপনার দৃষ্টিতে মনে হয় যে কোন পথে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সম্ভব? যুগে যুগে যেটা আমরা জানি যে আন্দোলন ছাড়া কোনো দাবি আদায় হয় না। আমাদের আন্দোলনটাকে আরো ধীরে ধীরে তীব্রতর করে তুলতে হবে। আমরা আপাতত হয়তো পদযাত্রা করছি, অবস্থান গ্রহণ করতেছি, আমরা আমাদের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে এই কর্মসূচিটা আমরা চালিয়ে যাব যতদিন আমাদের দাবি আদায় হবে না। আন্দোলনে অতীত হয়েছে, কারিগরি কোনো কৌশল আছে না, আন্দোলনটা হয়তো আমরা সেই পর্যায়ে নিতে পারি নাই, সে কারণে হয়তো গুরুত্ব দেয়নি, কিন্তু 17-18 তারিখে এটি শুধু দেশের ভিতরে না, আন্তর্জাতিক গণমাধ্যমে এটা প্রচার করছে, সে কারণে একটি জনমত তৈরি হয়েছে। আশা করি যে আমরা আমাদের দাবি আদায় করতে সক্ষম হব। একটা কথা বলেছেন যে আন্তর্জাতিক পর্যায় থেকে এবং দেশীয় একটা চক্র বিরোধীরা কাছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও এই আন্দোলন করা তিস্তা উন্নয়নকে কেন্দ্র করে। সেক্ষেত্রে আপনারা এই আন্দোলন কেন্দ্রিক বা আপনারা যদি ক্ষমতা যেতে পারেন বা যান, সেক্ষেত্রে কিভাবে মূল্যায়ন করবেন বা কিভাবে দেখবেন? না, আমাদের প্রিয় নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তো বক্তৃতায় পরিষ্কার বলেছে, তিস্তার পানির ব্যাপারে একটা বলেছেন যে এটা কূটনীতিক আলোচনা করে সমাধান করতে হবে। তা যদি সম্ভব না হয়, এই যে আমাদের যে সনদ স্বাক্ষর হয়েছে বাংলাদেশের সঙ্গে পানি আন্তর্জাতিক জাতিসংঘের সঙ্গে, প্রয়োজন হলে জাতিসংঘের তো সরকারকে উত্থাপন করতে হবে। আর সর্বোপরি আমাদের দল থেকে পরিষ্কার উনি বলেছেন যে জনগণের ম্যান্ডেট নিয়ে যদি বিএনপি ক্ষমতায় যেতে পারে তাহলে তিস্তা নদী
মহাপরিকল্পনাকে সর্বাধিক অগ্রাধিকার ভিত্তিতে এটা বাস্তবায়ন করা হবে। এই প্রতিশ্রুতি জাতির কাছে, রংপুরবাসীর কাছে উনি দিয়েছেন। আমরা সে কারণেই আশাবাদী যে বিএনপি ক্ষমতা আসলে এটি অবশ্যই করা সম্ভব হবে এবং করার প্রতিশ্রুতি রয়েছে। পাশাপাশি এই সরকারের কাছে আমরা বলতে চাই, যেহেতু সরকারের একটা দায়িত্ব রয়েছে, সরকার কতদিন থাকবে সেটা তো স্পষ্ট আমাদের কাছে। তো অন্য অন্য ব্যাপারে তারা পরিকল্পনা গ্রহণ করে, আর তিস্তার এই মরণ ফান থেকে এই এলাকার 2 কোটি মানুষের ব্যাপারে কোনো পদক্ষেপ নেই। একটা বিষয় বলতে চাই, যে কথা বলছেন দেশীয় আন্তর্জাতিক প্রশ্ন এর সঙ্গে সম্পৃক্ত করে কথা বলছেন। পরিবেশবাদী আন্দোলন করেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা আছেন, উনি হচ্ছেন রেজওয়ান আহসান। কিন্তু এই বিরোধীদের করছে, আপনি মনে করেন এবং যদি পরিবেশ নিয়ে কাজ করছেন, আপনার কি এতে মনে হয় কি সরকারের ভেতরেই আরেক সরকার বিরোধীদের করছে? এটা তো আমি আমার সূচনা বক্তৃতায় বলেছি যে এখানে একটি ষড়যন্ত্র কাজ করছে। আমাদের এই ঢাকা বুড়িগঙ্গা নদীর ওখানে 20-30 জন লোক ব্যানার নিয়ে দাঁড়িয়েছে। 11টা দফার মধ্যে দেখা গেল, শেষে দেখা আছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা যাবে না। তো আমরা তিস্তা পাড়ের মানুষ আত্মনাদ করতেছি, অথচ ওনারা বলেন করা যাবে না। তো এটা তো একটি ষড়যন্ত্রের অংশ মনেই হয় আমার কাছে। একটা বিষয় বলতে চাই, সেটি হচ্ছে যে দুটি প্রকল্প আপনি একটু আগে বলছিলেন, চট্টগ্রাম বন্দর এবং তিস্তা মহাপরিকল্পনার সাবেক আওয়ামী লীগ সরকারের একটি ছিল, প্রকল্প ছিল বাস্তবায়নের জন্য। কিন্তু দীর্ঘ 2 দশক ধরে শক্ত আন্দোলন করছে তিস্তা পাড়ের মানুষ, কিন্তু আর চট্টগ্রাম বন্দরে কোনো আন্দোলনই হয়নি, বন্দর সংখ্যা। তাহলে বৈষম্য থেকে গেল, সেখানে 13,000 কোটি টাকা বরাদ্দ দিল, রংপুর তিস্তায় কোনো কর্ণপাতি হলো না, কি হলো না হলো কোনো স্পষ্ট ধারণা নেই। তাহলে কি মনে করেন যে আদৌ তিস্তা প্রকল্প বাস্তবায়ন হবে? আর যদি বাস্তবায়ন না হয়, শেষ পর্যন্ত প্রতিরক্ষা আন্দোলন কোন পর্যন্ত থাকবে এবং সত্য থাকবে? না, আমরা চাই না যে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি করার জন্য সরকার যে বরাদ্দ দিচ্ছে, এটা আমরা স্বাগত জানাই। দেশের এটি লাইফ লাইন, সমস্যা নেই। কিন্তু সরকারকে আমাদের বিষয়টাকে যে গুরুত্ব আনতেছে না। আমরা যেহেতু বৈষম্য শিকার হচ্ছি রংপুরের মানুষ, সেই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, আন্দোলন চালিয়ে যেতে হবে এবং আন্দোলন ধীরে ধীরে তো তীব্র হবে, এটা স্বাভাবিক। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করেই যাচ্ছি। রংপুরের মানুষকে পর্যায়ক্রমে আমরা নতুন নতুন কর্মসূচি দিব এবং আমার বিশ্বাস যে এটি যেহেতু রংপুরের মানুষ অন্তর দিয়ে নিয়েছে, সুতরাং আমাদের আন্দোলনের সর্বস্তরের মানুষ শরীর হবে, এটা আমার বিশ্বাস। আমার একটা প্রশ্ন, যে ভারতের চাপে তিস্তার পানি ন্যায্য হিস্যা আমরা পাইনি, বাস্তবায়নের অগ্রগতি হয়নি। আবারও কি ভারতের চাপে বর্তমান তাড়াতাড়ি করে নিয়ে আসে, যতগুলো হয়েছে মানুষের এই আন্দোলনের দিকে গুরুত্ব দিচ্ছে না? দোকানে আছে ভারতের এই ধরনের কোন চাপের কারণে হচ্ছে কিনা, এই ধরনের কোথায় 1 নম্বরে না 2 এই ধরনের আপনাদের অভিযোগ আছে কিনা? এটা তো সরকার আমাদের কাছে পরিষ্কার করেনি। বিগত ফ্যাসিবাদী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যেটা ভারতও করতে চায়, না করার অজুহাত হিসাবে ভারতকে উনি দাঁড় করিয়েছেন। এই সরকার তো বলেনি যে ভারত করতে চায়। আর ভারতে আমাদের দীর্ঘদিন ধরে যেগুলো চুক্তি বাংলাদেশের সঙ্গে ভারত বাংলাদেশ হয়েছে, সেই চুক্তিগুলো যে বাংলাদেশের পক্ষে হয়নি সেটা তো পরিষ্কার বোঝাই যায়। সুতরাং ভারত আমাদের ভালো কতটুকু চাবে? তিস্তা তো সিকিম থেকে উৎপত্তি হয়ে এই নদী এসেছে, তো সেখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের উজানে প্রায় 33টি বাঁধ দিয়েছে জলবিদ্যুৎ। গজলডোবা যেখানে বাঁধ, সেখানে তো কোনো পানির অস্তিত্ব নেই, পানি তো আগেই সরিয়ে ফেলেছে তারা। সুতরাং আন্তর্জাতিক নদীকে একটি ছোট দেশ আমরা, সে কারণেই এই আগ্রাসনটা তো ভারত করতেছে। ভারতে বাংলাদেশের ভালো চায় না, সেটা তো তিস্তা নদী কেন, ফারাক্কা সবগুলো দেখেই তো বোঝা যায়। সুতরাং ভারতের মুখাপাখি থাকার কোনো প্রয়োজন নেই। আমরা চীনের মুখাপাখিও থাকতে চাই না। আমরা মনে করি যে বাংলাদেশের সক্ষমতা রয়েছে, 5 বছরের এটা পরিকল্পনার মেয়াদ রয়েছে। সুতরাং প্রত্যেক বাজেটে তো অ্যালোকেশন দিতে পারে, কত হাজার কোটি টাকা লাগবে। এখানে বলা হয়েছিল 8,000 কোটি টাকা, এখন নাকি বাজেট বেড়ে 12,000 কোটি টাকা লাগতে পারে। সেটি কি বাংলাদেশের সরকারের সক্ষমতা নাই? অবশ্যই সক্ষমতা আছে। আমার মনে আন্তরিকতার অভাব রয়েছে। সুতরাং এই আন্তরিকতা পয়দা করার জন্য আমাদেরকে সোচ্চার থাকতে হবে। জাতীয় নির্বাচন ব্যতীত তিস্তা মহাপরিকল্পনা সম্ভব নয়, এ ব্যাপারে আপনার মতামত কি? বুঝি নেই। জাতীয় নির্বাচন ব্যতীত তিস্তা মহাপরিকল্পনা সম্ভব নয়, এ ব্যাপারে আপনার মতামত? না, এগুলো তো অজুহাত মাত্র। সরকার সব কাজ করবে আর তিস্তার কাজ করবে না।
আপনার নেতৃত্বে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবে একটা আন্দোলনটা বেগবান হয়েছে। সেই ক্ষেত্রে আমরা জানি যে তিস্তা বাঁচাও নদী বাঁচাও আন্দোলন নামে আরো বিভিন্ন সংগঠন এই কর্মসূচিগুলো এবং আন্দোলনগুলো তারা করেছে সবকিছু মিলিয়ে আমরা দেখেছি যে 17 এবং 18 থেকে আপনাদের কর্মসূচি ছিল ফেব্রুয়ারি, সেখানে তারাও এসেছে। আজকে আপনি সংবাদ সম্মেলন করছেন, এই সংবাদ সম্মেলনে ওই যারা আন্দোলনে বিভিন্ন সময় নেতৃত্ব দিয়েছেন তাদেরকে কি ইনফর্ম করা হয়েছে? জি, জি। পদযাত্রা কর্মসূচিতে তারা হ্যাঁ, ওনাদেরও আমরা আহ্বান জানি, ওনারা থাকবেন আমাদের সঙ্গে এখানে। ধন্যবাদ সবাইকে। ভাইয়া প্রশ্ন ছিল বলো। আমরা বিভিন্ন সময় যারা নদী নিয়ে কাজ করে বক্তব্যে শুনি যে চায়ের দাওয়াত দিয়ে দিই। আকস্মিক বন্যায় প্রতি বছর 1 লাখ কোটি টাকা ক্ষতি হয়, 2 লাখ কোটি টাকা ক্ষতি হয়। তো আপনাদের কি কোনো গবেষণা ছিল আছে বা কোনো পরিসংখ্যান আছে যে এটা তারপরে চা মিষ্টি অবধি চা কত টাকা ক্ষতি হয়, কত বলে দেবো, বলে দিচ্ছেন। জমেছে? এই তথ্য ধরে সরকারকে চা আপনি মিষ্টি আসছে কি এটি তো আমার মনে হয় যারা তিস্তা নদী সম্পর্কে গবেষণা করেছেন বিভিন্ন সময় পত্র পত্রিকায় অনেক ধরনের লেখা প্রকাশিত হয়েছে। এটা নতুন করে গবেষণার আর কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। একটা সাধারণ অভিজ্ঞ তিস্তা পাড়ের সাধারণ গরিব কৃষক অল্প শিক্ষিত লোক জিজ্ঞাসা করতে পারবো যে তিস্তা আমাদের কত ভয়ানক ক্ষতি করছে। এটার গবেষণার কোনো না, এগুলো তো ডকুমেন্টারি আছে, এই বলতে হয়তো স্পেসিফিক ভাবে পরিসংখ্যান দিতে পারবো না। এগুলো তো বিভিন্ন সময় পত্র পত্রিকা আলোচনা পুস্তিকায় প্রকাশিত হয়েছে, এগুলো আপনাদেরও জানা কথা। তাদের কত সম্পদ গিয়েছে, বাড়িঘর কত নষ্ট হয়েছে, জমি কত খরচ নষ্ট করছে, এগুলো সব আপনার কাছে এই তথ্যটা আছে? আছে আছে, সব তথ্যই আছে। তথ্য ছাড়া কি আর আমরা আন্দোলনে নেমেছি? আমি জানতে চাচ্ছি আপনার এলাকাটা আপনি বলতে পারবেন? না, আমার এলাকা বলি কোনো এলাকা নেই, আমার এলাকার গোটা কম। ধন্যবাদ ধন্যবাদ আপনারা চায়ের দাওয়াত এখানে বসতে বলেন, মাইক্রোফোনটা না, মাইক্রোফোন